ঢাকা ওয়াসায় বেতনের চেয়ে ওভারটাইম বেশি, এমডি তাকসিম খানের আমলে হদিশ মিলছে না ৩৫০০ কোটি টাকার। এখানে একটা সাংঘাতিক গরমিল আছে, এটা সরকারের জনসাধারণের অর্থের অপচয়। স্টেশনে যিনি এখন আছেন তিনি এটার ব্যাখ্যা দিতে পারেননি, সন্তোষজনক ব্যাখ্যা। মুখে দিলে হবে না, কাগজপত্র দিয়ে বলতে হবে। সিগন্যাল অমান্য করেননি সিনহা রাশেদ, স্পষ্ট বিজিবি চেকপোস্টের ফুটেজে। পুলিশের ব্যবহৃত অস্ত্র আলামত হিসেবে বুঝে নিল র্যাব। কোর্টের অর্ডার হয়েছে, আমরা পেয়ে যাব, হয়তো আজকে পেয়ে যাব আমরা। টানা বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে ভাসছে উপকূল, কোমর পানিতেই দৈনন্দিন কাজ সারছেন অনেকেই। চলতে পারে আরও ২-৩ দিন। আজকে দীর্ঘ ১৩ থেকে ১৪ বছর যে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের যদি খালগুলো একটু পরিষ্কার করা হয়। ১১টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত পানি থাকে। করোনায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু, ২ বছরের কম সময়ের মধ্যে বিদায় নেবে কোভিড-১৯, আশা WHO-র। ২১শে আগস্ট পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয় বললেন ওবায়দুল কাদের। জিয়া পরিবারকে ধ্বংস করতে জড়ানো হচ্ছে এই মামলায়, মন্তব্য ফখরুলের। মোবাইল রফতানিতে নীতিগত সহযোগিতা চান দেশীয় উদ্যোক্তারা। মহামারী সংকট কেটে গেলে আসতে পারে বড় সুযোগ। বাজার ধরতে হলে আপনাকে ডেফিনেটলি প্রাইস অ্যাডভান্টেজে থাকতে হবে। আমাদের যে সেকেন্ড ফেজে যে ইনভেস্টমেন্ট, যে এক্সপোর্টের যে প্ল্যানটা, সেটা অফকোর্স বাধাগ্রস্ত হবে। বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় তরফদার রুহুল আমিন। ফুটবলকে এগিয়ে নিতে ফেডারেশনে পরিবর্তনের বিকল্প নেই বলছেন সাবেক খেলোয়াড়রা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি রাহাত মিনা। ততক্ষণ দেখছিলেন শিরোনাম। বছরে মূল বেতন ৭০ কোটি টাকা আর ওভারটাইম ৯৫ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও এটি ঘটেছে ঢাকা ওয়াসায়। শুধু তাই নয়, প্রায় ১২০০ কোটি টাকার কাগুজে রাজস্ব আয় দেখানো হয়েছে। ওয়াসার এমডি তাসকিম খানের জামানায় মোট ৩৫০০ কোটি টাকার কোনো হদিশ নেই। কাগজপত্র মেলেনি ২৫০ কোটি টাকার কেনাকাটার। ২০১৮ সালের রিপোর্ট নিয়ে আপত্তি জানিয়েছেন অডিটররা। বিস্তারিত সুশান্ত সিনহার অনুসন্ধানে। ঢাকা ওয়াসায় স্থায়ী কর্মচারী ছাড়াও কাজ করে মাস্টার রোল বা দৈনিক হাজিরা ভিত্তিক ও আউটসোর্সিংয়ের জনবল। পাম্প পরিচালন সহ নানা কাজে নিয়োজিত তারা। এদের মধ্যে শুধু নিজস্ব অর্থাৎ স্থায়ী কর্মচারীরা ওভারটাইম করার সুযোগ পান মূল বেতনের ঘন্টা হিসাবে। তা তো বেসিকের বেশি কেউ ওভারটাইম পাওয়ার কথা না। মাসে ১০,০০০ টাকা, এখন ১০,০০০। বেতন সহ না, বেতন বাদে। বেতন কত? বেতন আমার বেশি মানুষের বেতন যা আছে। কত আপনার? যদিও ওয়াসার হিসাব বলছে বেতনের প্রায় দ্বিগুণ টাকা খরচ হয়েছে ওভারটাইমে। ২০১৮ সালে এমডি সহ সব কর্মকর্তা কর্মচারীর মূল বেতন ছিল ৭০ কোটি টাকা। বিপরীতে শুধু ২৫০০ স্থায়ী কর্মচারীর নামে ওভারটাইম দেখানো হয়েছে ৯৫ কোটি টাকা। তাহলে তো বেতনের দরকারই নাই, শুধু ওভারটাইমে কাজ করলেই তো হয়। ওভারটাইমে তো বাইরের লোককেও নেওয়া যায়। সুতরাং এখানে একটা সাংঘাতিক গরমিল আছে, এটা সরকারের জনসাধারণের অর্থের অপচয়। ওয়াসার এমডি তাকসিম খানের জামানায় অনিয়মের গল্পটা তার পদে থাকার মতোই বেশ লম্বা। যেমন বড় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে ওয়াসার রাজস্ব আদায়ের হিসাবে, যেখানে রাজস্ব আয় দেখানো ১,১৮৩ কোটি টাকার হদিস নেই। অর্থাৎ রাজস্ব শুধু কাগজেই দেখিয়েছে ওয়াসা। অডিটর কি করে, বড় বড় কেসগুলি যেগুলো সন্দেহজনক মনে হয় সেইগুলির হিসাব জিজ্ঞেস করে যাচ্ছে এখানে ৮০০ কোটি টাকা আদায় হয়েছে, দেখান তো দেখি কীভাবে জমা দিয়েছেন, সেই ভাউচারটা কোথায়, ইনভয়েসটা কোথায়। এবং তখন ধরেন ১৫০ কোটি টাকা মিলল না, ৫০ কোটি টাকা মিলল না। তারা ঠিক মতোই অডিট অবজেকশন রেইজ করেছেন, কারণ তাদেরকে অডিট দেখাতে পারেনি। স্টেশনে যিনি এখন আছেন তিনি এটার ব্যাখ্যা দিতে পারেননি, সন্তোষজনক ব্যাখ্যা। মুখে দিলে হবে না, কাগজপত্র দিয়ে বলতে হবে। ক্যাশবুক থাকবে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকবে, তারপরে বিভিন্ন জারিকৃত ইনভয়েস থাকবে, ভাউচার থাকবে। মানে একটার সঙ্গে আরেকটা মিলবেই, না মিললেই আপত্তি, আপনি ব্যাখ্যা দেন। ২০১৮ সালে বিশাল অঙ্কের অনিয়ম পাওয়ায় অডিটে আপত্তি তোলে অডিটর কোম্পানি হুদাভাসি।
পানি বিক্রির আয় 647 কোটি টাকা দেখানো হলেও ব্যাংকের কাগজপত্রের সঙ্গে তা মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অডিট বা আয় ব্যয়ের হিসাব আপনার কাছে দেখার কথা সর্বোচ্চ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে। আমরা দেখি না, এটা হলো একটা বোর্ডের দ্বারা পরিচালিত হয়, ওয়াসা এগুলো বোর্ড আছে। অডিটররা আপত্তি দিয়েছে, হ্যাঁ, সেই বিষয়টাকে আপনারা জানেন কিনা, যা জানলে ব্যবস্থা নেবেন কিনা? আমাদের কাছে যদি রিপোর্ট দেয় আমরা এটা দেখবো, আমরা এটা কমিটি গঠন করে দেখবো। তার মানে কি আপনি এখনো জানেন না বিষয়টা, তাই তো? না, আমার নলেজে না। মন্ত্রণালয়ের যে সচিব তিনি হচ্ছেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, তার অধীনস্থ যে কোনো সংস্থার জন্য এই সব কিছুর জন্যে দায়বদ্ধ। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই, সেই প্রবাদের মতোই পাইপ সহ 250 কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে ওয়াসায়। সেসব কেনাকাটার কাগজপত্রই খুঁজে পাওয়া যায়নি ওয়াসায়। সেগুলোর দায় অবশ্যই শীর্ষ কর্মকর্তাকে গ্রহণ করতে হবে। ওয়াসার বোর্ডেরও অবশ্যই দায় রয়েছে, কারণ বোর্ডের এখতিয়ার থাকার কথা এই ধরনের অভিযোগগুলো যাতে প্রতিরোধ করা যায়। 2010 সাল থেকে নেওয়া 36 প্রকল্পের অনিয়মের চিত্রও কম নয়। এসব প্রকল্পে 1750 কোটি টাকার হিসাব পাওয়া যায়নি। সব মিলিয়ে তাকসিম এ খানের মেয়াদে মোট 3500 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে অডিটে। তাদের যে সমস্ত ফাইন্ডিংগুলো আছে সেই ফাইন্ডিংটাকে আমরা আমলে নেব। এটা আমাকে দেন, এটা আমার অডিট ডিপার্টমেন্টকে আমি বলবো যে তারা যেন নাকি এটার উপর একটা রিপোর্ট তৈরি করে আমাকে দেয়, এবং যদি এরকম ডিসক্রিমিনেন্সি থাকে, ওয়াসা যদি এরকম কোথাও কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিফালকেশন তাদের এগেনস্টে প্রুভ হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অডিটরের আপত্তির বিষয়টি আমলে নিতে চান না ওয়াসার এমডি তাকসিম এ খান। নানান সিস্টেমের উপরে তারা কোয়ালিফাইং কিছু কোশ্চেন করে, ম্যানেজমেন্ট কোশ্চেন, এটার উত্তর আমাদের বোর্ড দিয়ে দিয়েছে। তো না, কিন্তু ওইখানে তো বলা নাই যে কোনো প্রশ্নের উত্তর। আমি এই জন্যই বললাম, সেজন্যই আপনাকে উত্তরটা দেবো। আমার ফাইন্যান্স আমাকে দেখ উত্তরটা। নিজের মতো করে ওয়াসার সম্পদ মূল্যায়নও করেছেন এমডি তাকসিম এ খান, জানিয়ে গুরুতর আপত্তি তোলে অডিটররা। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, এই প্রবাদ বাক্য যেন ঢাকা ওয়াসার সঙ্গেই পুরোপুরি মিলে যায়। কেনাকাটায় 250 কোটি টাকার অনিয়ম, কর্মচারীদের বেতনের চেয়ে বেশি ওভারটাইম দেওয়া সহ কয়েকটি খাতে 3500 কোটি টাকার অনিয়ম চিহ্নিত করেছে অডিটররা। প্রশ্ন হচ্ছে, 1 বছর আগে এই 3500 কোটি টাকার অডিট আপত্তি দিলেও তা উদ্ধারে ব্যবস্থা নেননি ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান কিংবা ওয়াসার পরিচালনা পর্ষদ, এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এপিবিএনের 3 সদস্যকে রিমান্ডে নিয়েছে র্যাব। শনিবার বেলা 11:30টার দিকে র্যাবের তদন্ত দল কক্সবাজার কারাগার থেকে তাদের হেফাজতে নেয়। এএসআই শাহজাহান, কনস্টেবল আবদুল্লাহ ও রাজীবকে ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের মুখোমুখি করা হবে। এছাড়া সিনহা হত্যায় ব্যবহৃত অস্ত্র আলামত হিসেবে বুঝে নিয়েছে র্যাব। কক্সবাজার থেকে সহকর্মী মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বায়েজিৎ ইসলাম পলেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত কাজ বেশ ভালোভাবেই গুছিয়ে নিচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তদন্তকারীরা। আজকে দুপুরবেলায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে ওই দিন 31 জুলাই ঘটনার রাতে ইন্সপেক্টর লিয়াকত যে অস্ত্র বা পিস্তল দিয়ে বা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন সেই আলামতটি বুঝে নিয়েছে তদন্তকারী দল, এবং সেই সংশ্লিষ্ট শাখা থেকে ওই রিভলভারের সাথে 2টি খালি ম্যাগজিনও দেওয়া হয়। হত্যা মামলা যিনি তদন্ত করছেন তিনি র্যাব 15 সিনিয়র এএসপি খায়রুল ইসলাম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন যে এই আগ্নেয়াস্ত্রটি তারা ফরেনসিক করবেন এবং এটা পরীক্ষা নিরীক্ষা করবেন যে সেটি আসলে কিভাবে এটি গুলি করা হয়েছিল। তবে একটি বিষয় যে ওই দিন গুলি করার পর মেজর অবসর সিনহার শরীর থেকে কিন্তু গুলি বেরিয়ে গিয়েছিল, কারণ তাকে হাসপাতালে ময়নাতদন্তের সময় বা সুরতলের সময় তার দেহে কোনো গুলি বিদ্ধ অবস্থা বা ভেতরে কোনো গুলি ছিল না। তো ওই গুলি কিন্তু সেই যে ঘটনাস্থল সেখান থেকে ওই গুলির খোসা বা গুলি সেটা কিন্তু সেখান থেকে উদ্ধার হয়নি। এসপি খায়রুল তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আরও যেটি পরীক্ষার নিরীক্ষার বিষয় থাকবে যে এই অস্ত্রটি কার। এসআই নন্দদুলাল রিমান্ডে তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন বা তিনি জানিয়েছেন এই অস্ত্রটি তার, ইন্সপেক্টর লিয়াকত তার কাছ থেকে এই অস্ত্রটি নিয়ে গুলি করেছেন, এবং তিনি দাবি করেছেন যে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে এই অস্ত্রটি অর্থাৎ পুলিশের লিপিবদ্ধ তালিকায় এই অস্ত্রটি নন্দদুলালের জন্যই রক্ষিত ছিল বা নন্দদুলালের অস্ত্র সেটি ওই দিন ব্যবহার করেছিলেন ইন্সপেক্টর লিয়াকত। পুলিশের অভিযান অনুযায়ী পুলিশ কোনো অভিযান পরিচালনা করলে, কোনো অস্ত্র ব্যবহার করলে বা সেখানে গোলাগুলির ঘটনা ঘটলে পুলিশ নিজে একটি সাধারণ ডায়েরি করেন। তো যেটি হয়েছে সাধারণ ডায়েরি
করলেও সেটা নিশ্চয়ই সাধারণ ডায়েরি করা হয়েছিল বারছড়া পুলিশে বা টেকনাফ পুলিশের থানায়। সেখানেও আসলে কি ডকুমেন্টেশন বা সেখানে তথ্য প্রমাণ কি আছে, কার নামে অস্ত্রটি ছিল, সেখানে খুঁজলে পাওয়া যাবে। আরেকটি বিষয় হচ্ছে আজকে সবশেষ গ্রেফতারকৃত যে 3 জন সদস্য এপিবিএনের, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রথমে কারাগার থেকে নিয়ে বেলা 11:30টার দিকে। তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার পর র্যাবের 15 সদর দপ্তরে সেখানে নিয়ে যাওয়া হয়েছে র্যাবের রিমান্ডে, এবং তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে তাদেরকে মুখোমুখি করা হবে। তাই যে আমাদের যে তথ্য প্রমাণগুলো পাচ্ছি, জাস্ট আমরা যাতে করতে পারি, মানে একটার সাথে আরেকটা মিলিয়ে আমরা সঠিক আমরা তথ্য প্রমাণ তথ্য যেটা আছে এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের এই প্রচেষ্টা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। সংকেত অমান্য করে গাড়ি চালিয়ে যাননি সিনহা রাশেদ। কক্সবাজারের বিজিবি চেকপোস্টের সিসিটিভির ফুটেজে তা খোলাসা হয়েছে। তবে পুলিশের এজাহারে বলা হয়েছে এপিবিএনের সংকেত অমান্য করে গাড়ি চালিয়ে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। এরই ধারাবাহিকতায় নিহত হয়েছিলেন তিনি, কিন্তু এই দাবি যে ভিত্তিহীন তা প্রমাণিত হয়েছে সিসিটিভির ফুটেজে। কক্সবাজার থেকে সহকর্মী মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান বিজিবির টেকনাফের শিলখালী চেকপোস্টে আসেন 31 জুলাই রাত 9:22। বিজিবির পক্ষ থেকে জানা গেছে অন্য কয়েকদিন ধরে এই পথ দিয়ে যাতায়াত ছিল তার, আর তাই মেজর সিনহা অন্য দিনের মতো স্বভাবজাত ভঙ্গিতে বিজিবির সদস্যদের সঙ্গে কথোপকথন করেন এবং তাদের সাথে কুশলাদেও বিনিময় করেন। এ সময় মেজর সিনহাকে সেলুটও দিতে দেখা যায় বিজিবি সদস্যদের। তারপর শামলাপুর এপিবিএনের চেকপোস্টের দিকে অর্থাৎ কক্সবাজারমুখী হয়েই অবসরপ্রাপ্ত মেজর সিনহার ব্যক্তিগত গাড়িটি চলে যায়। এর ঠিক 31 মিনিট পর 9:55 এই চেকপোস্ট দিয়েই একটি মাইক্রোবাস এবং পুলিশের একটি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে যায়। সব তথ্য প্রমাণ বলছে এই গাড়িবহরে ছিলেন টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার, আর ততক্ষণে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা। র্যাবের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন সিনহা শামলাপুর চেকপোস্টে এপিবিএনের থামার সংকেত না মেনে গাড়ি চালিয়ে যাওয়ার যে দাবি ওই সময় হত্যা চেষ্টার একটি মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছিল তা সঠিক নয়। বিজিবি চেকপোস্টের এই সিসিটিভির ফুটেজই তা ভিত্তিহীন প্রমাণ করে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। জোয়ারের পানিতে নাকাল উপকূলবাসী। পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে অবিরাম বৃষ্টি। লবণ পানিতে নষ্ট হয়েছে খাবার পানির উৎস। পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক চিংড়ি চাষি। ক্ষতিগ্রস্ত এলাকায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ঘরের দাওয়ায় জোয়ারের জল দিনে দুবার ভাসছে উপকূলের জনজীবন। ভাষাডোবার খেলায় গেল কয়েকদিন ধরেই অচল অবস্থা খুলনার পাইকগাছা ও কয়রায়। পানিবন্দী কয়েক হাজার পরিবারের কষ্ট পৌঁছেছে চরমে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে খাবার পানির উৎস। ঘের ভেসে যাওয়ায় পুঁজি হারিয়ে নিঃস্ব অনেক চিংড়ি চাষি। আশ্রয় কেন্দ্র চলে যেতে হয়, ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে। ঘরেও জায়গা নেই, বাইরেও জায়গা নেই, কোথাও বসারও আশ্রয় আমাকে নেই। জোয়ারের পানির সাথে অবিরাম বৃষ্টি দুয়ে মিলে ঝালকাঠিতেও দুর্বিষহ পরিস্থিতি। তলিয়ে গেছে ভবানীপুর, ইসলামপুর সহ নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম। পানিবন্দী প্রায় 5000 পরিবার। বসত ঘরে পানি ঢোকায় বিপাকে বাসিন্দারা। অনেক পানি ওঠে, রাত্রে অনেক ডরে ডরে থাকি যে কেমনে থাকবো বাচ্চা লইয়া। জোয়ারে আমাদের মানিলে 4-5টা গিরের মধ্যে 3-4টা গিরের মাছ সব বাইরেই গেছে। আমপানের সময় যেরকম পানি বৃদ্ধি পেয়েছিল তার চেয়েও ঝালকাঠি বিভিন্ন নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। গতকাল কোথাও কোথাও বিপদসীমার 35 সেন্টিমিটারের উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছে। মরাকটালে বরগুনায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের 28টি পয়েন্ট। এর মধ্যে বলেশ্বরের পদ্মা এলাকায় বিলীন হয়েছে বাঁধের আধা কিলোমিটার অংশ। ক্ষতিগ্রস্ত অংশে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। অল্প একটু মাটি দিয়ে থই যেন না ভাঙে, এত এক তুফান লই যায়। মেম্বার চেয়ারম্যানের জিগাইলে কয় কাজ এইরকমই হয়। এই পদ্মা এলাকা প্রতি বছর সেখানে সংস্কার করা হচ্ছে, কিন্তু সেটা টিকছে না, ভেঙে যাচ্ছে এবং মানুষ দুর্ভোগে পড়ছে। জোয়ারের পানি ভোগান্তি বাড়িয়েছে বরিশাল সিটির বাসিন্দাদের। নগরবাসী বলছেন অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধ বটতলা, নবগ্রাম রোড সহ বিভিন্ন এলাকা। গন্তব্যে পৌঁছাতে তাই চরম ভোগান্তির শিকার তারা। স্মরণকালের সবচেয়ে বেশি জোয়ারের পানি ঢুকছে বন্দরনগরী চট্টগ্রামে। হাঁটু থেকে কোমর পানি পেরিয়ে চলছে নিত্যদিনের যাত্রা। রাকিব খান, যমুনা নিউজ।
এদিকে স্মরণকালের সবচেয়ে বেশি জোয়ারের পানি ঢুকেছে বন্দরনগরী চট্টগ্রামে। টানা 4 দিন পানিতে তলিয়ে আছে নগরীর নিচু এলাকাগুলো। চরম দুর্ভোগে এসব এলাকার বাসিন্দারা। অন্যদিকে শত কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। ভুক্তভোগীরা বলছেন, খালের স্লুইস গেট বসালেই আপাতত মুক্তি পাওয়া যেতে পারে। জোয়ারে টানা 4 দিন পানিবন্দী বন্দরনগরীর নিম্নাঞ্চলের প্রায় লাখখানেক মানুষ। হাঁটু থেকে কোমর পানি পেরিয়ে চলছে নিত্যদিনের জীবনযাত্রা। জোয়ার বাড়লেই পানিতে তলিয়ে যায় এ এলাকার বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষালয়। নষ্ট হচ্ছে আসবাবপত্র, ব্যবসা প্রতিষ্ঠানের শত কোটি টাকার পণ্য। এসব এলাকার বহুতল ভবনের নিচতলা এখন পরিত্যক্ত। আগ্রাবাদে অন্তত 10টি সরকারি কলোনির প্রায় 500 বাসা খালি পড়ে থাকায় বড় অঙ্কের রাজস্বও হারাচ্ছে সরকার। আমাদের বাংলাদেশ ব্যাংক কলোনিতে প্রায় 40 থেকে 50টা বাসা খালি। যে কলোনিগুলো আছে, সরকারি কলোনি যেগুলো আছে, এগুলো সবগুলোরই নিচতলা খালি। মনে করেন 11টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত পানি থাকে। কারণ আমরা অফিস আদালত থেকে আসি, আত্মীয়স্বজনেরা তো আসে, এখানে হতভম্ব হয়ে যায়, মানে পুরো জায়গাটা শুকনো আসলাম। নগরীর চারপাশে খাল নালা হয়ে অবিরাম ঢুকছে জোয়ারের পানি। এসব খালের মুখে অন্তত স্লুইস গেট বসানো গেলে আপাতত এ দুর্ভোগ থেকে মুক্তি মিলত বলে দাবি ভুক্তভোগীদের। আজকে দীর্ঘ 13 থেকে 14 বছর যে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের যদি খালগুলো একটু পরিষ্কার করা হয়, পানি বের হওয়া ঢুকাতে যদি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, তাহলে অন্তত এই এলাকার মানুষগুলা একটা জোয়ার ভাটার কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটা থেকে হয়তো পরিত্রাণ পেত। এ অবস্থায় সরেজমিন পরিদর্শনে সম্প্রতি মাঠে নামেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। কিন্তু দীর্ঘদিনের এ সংকট নিয়ে অনেকটা অসহায় অবস্থা তার। মহেশখালের ব্যাপারে 2টা জল কপাট হচ্ছে, একটা সলগোলা ক্রসিং এর এখানে হবে, আরটা হচ্ছে মহেশখালের ভাটিতে হবে। সুতরাং এগুলা যখন বাস্তবায়ন হবে তখন এটা কমে আসবে ইনশাল্লাহ। জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 5,500 কোটি টাকার প্রকল্পের অর্ধেক কাজ শেষ। শতভাগ শেষ হলে সুফল মিলবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে মৌসুমী বায়ু ও লঘুচাপের কারণে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বেশিরভাগ জেলায় আগামী 2-3 দিন বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও খানিকটা কমেছে। কিছু সড়কে পানি জমলেও রাজধানীতে তেমন জলাবদ্ধতা তৈরি হয়নি। সাহিত্যে ঝিরিঝিরি বৃষ্টি সুখ স্মৃতিচারণের কারণ হয়ে ধরা দেয় অনেকের কাছে, কিন্তু নাগরিক জীবনের ছুটে চলায় বিঘ্ন তৈরি করে টানা বৃষ্টি, কখনো বা সৃষ্টি করে দুর্ভোগ। 2 দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। কিছু এলাকায় জমে গেছে পানি। সমুদ্রে লঘুচাপ তৈরি হয়েছে কয়েকদিন আগেই। রয়েছে মৌসুমি বায়ুপ্রবাহ, আর তাতেই টানা বৃষ্টি অব্যাহত থাকবে আরও কয়েকদিন। আগামী 24 ঘন্টাও আমরা বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের কথা অলরেডি বলেছি, এবং ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত ধারা তুলনামূলকভাবে কম থাকবে এবং সেখানেও কিন্তু অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। অমাবস্যার প্রভাবটা কেটে যায়, অর্থাৎ আগামী পরশুদিন নাগাদ এই পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আবার পানি ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করবে। টানা বৃষ্টি হলেও ছুটির দিন হওয়ায় খুব একটা ভোগান্তি হয়নি রাজধানীবাসীর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 21শে আগস্ট রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছিল, এটি 15ই আগস্টের হত্যার ধারাবাহিকতা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, 21 আগস্টের মূল টার্গেট ছিলেন শেখ হাসিনা। মুফতি হান্নান তার জবানবন্দিতে এই বিষয়টি স্বীকার করেছে। হাওয়া ভবন থেকে সেদিন কারা নির্দেশনা দিয়েছিল তা দালিলিকভাবে প্রমাণিত। ওবায়দুল কাদের আরও বলেন, গ্রেনেড হামলার বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা সবাই জানতেন, এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। তদন্তে বাধা দেয়া, জজমিয়া নাটক ও আলামত নষ্ট করে এই ঘটনার সাথে বিএনপি তাদের সংশ্লিষ্টতার প্রমাণ দিয়েছে। 21শে আগস্ট নাকি দুর্ঘটনা, 21শে আগস্টে গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। এটা দিবালোকের মতোই পরিষ্কার। যা ছিল 15ই আগস্ট হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় এখন খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নের জন্য 21 আগস্ট সংক্রান্ত মামলায় জড়ানো হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বানোয়াট ও অসত্য বলেও দাবি করেন তিনি। আর এর জন্য নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সম্পৃক্ততা নিয়ে দেয়া বক্তব্য মনগড়া ও ভিত্তিহীন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 46 জন। তাদের মধ্যে 36 জন পুরুষ। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2265 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3907 জন। আর মোট করোনা রোগীর সংখ্যা 2,92,625 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,356টি। শনাক্তের হার 19.95%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,952 জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2.25 লাখ মানুষ। 2 বছরের কম সময়ে পৃথিবী থেকে বিদায় নেবে প্রাণঘাতী করোনা ভাইরাস, এমনটা আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক বলেছেন, আধুনিক প্রযুক্তি আর বৈশ্বিক ঐক্যের মাধ্যমে এটা সম্ভব। এদিকে বেসরকারি গবেষণা, মহামারীতে সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে সরকারি হিসেবে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ছিল 1.5 লাখ। সেই সরকারি তথ্যেরই বিস্তারিত বিশ্লেষণ করে এপি আর দ্য মার্শাল প্রজেক্ট বলছে অন্য কথা। বলা হচ্ছে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় 2020 সালের প্রথম 7 মাসে মার্কিন ভূখণ্ডে মারা গেছেন কমপক্ষে 2,15,000 বেশি মানুষ। এই শহরে কি মাত্রায় রোগীর সংখ্যা বেড়েছিল নিজ চোখে তা দেখেছি। মহামারীর হঠাৎ ধাক্কায় এতটাই বিপর্যস্ত ছিল সবাই যে হয়তো সংখ্যা বা পরিসংখ্যানে সঠিক তথ্য উঠিয়ে আনা খুব একটা সহজ কাজ হবে না। করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মার্কিনীদের 52%ই কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, আমেরিকান আদিবাসী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর। এদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুহার এশীয় আমেরিকানদের। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা খাতে জাতি বৈষম্য নয়, বরং মহামারীতে ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার বেশি হওয়ার অন্যতম কারণ ভাষাগত দক্ষতার অভাব। ভাষা সংস্কৃতির পার্থক্যে তথ্যগত আদান প্রদানে ফাঁক থেকে যাচ্ছে। ফলে রোগ প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ থাকছেন, সঠিক সময়ে সাহায্য পাচ্ছেন না। আবার হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক সহ বিভিন্ন জটিলতায় ভুগলেও অনেকে চিকিৎসা নিতে দেরি করেন। এর উপর করোনা সংক্রমণে তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 2-1 বছরের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেবে প্রাণঘাতী ভাইরাসটি। শত বছর আগে স্প্যানিশ ফ্লু মহামারী নির্মূল হতে সময় নিয়েছিল 2 বছর, কিন্তু এখন প্রযুক্তি অনেক এগিয়েছে। ফলে করোনা ভাইরাস বিদায় নিতে পারে আরো কম সময়ে। সে পর্যন্ত জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ে জোটবদ্ধভাবে সঠিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে মহামারীর বিস্তার রোধ করা একেবারেই অসম্ভব কিছু নয়। কোভিড-19 জানুয়ারি থেকে এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছেন তার 20 ভাগই সংক্রমিত হয়েছেন গত 16 দিনে। কেবল ভারতেই এ সময় শনাক্ত হয়েছে 10 লাখের বেশি রোগী, যা দেশটিতে মোট আক্রান্তের 3 ভাগের 1 ভাগ। নুজহাত কামাল, যমুনা নিউজ। সংকটকে কাজে লাগাতে চান মোবাইল সেট নির্মাতারা। উদ্যোক্তারা মনে করেন, করোনার চলমান পরিস্থিতির উন্নতি হলে রফতানি বাজারে প্রবেশের সুযোগ পাওয়া যাবে। আর এজন্য এখনই সহায়ক নীতিমালা চান তারা। রফতানিমুখী প্রণোদনার আওতায় বৈশ্বিক বাজারে মেড ইন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার সম্ভাবনাও দেখছেন তারা। দেশের দ্রুত বিকাশমান শিল্প খাত মোবাইল হ্যান্ডসেট নির্মাণ শিল্প। এ খাতে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বেশ আগে থেকেই। মূলত চীনে ভাইরাসের প্রাদুর্ভাবের সময় কাঁচামাল আমদানির সংকট দেখা দেয়। চলমান করোনার আঘাত মাত্র 2-3 বছরের মধ্যে গড়ে ওঠা এই শিল্পকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তবে উদ্যোক্তারা মনে করেন, সরকারের নীতি সহায়তা পাওয়া গেলে সংকট পরবর্তী বড় সুযোগ আসতে পারে স্থানীয় মোবাইল ফোন নির্মাণ শিল্পের জন্য।
প্রত্যেকটা ফ্যাক্টরি প্ল্যান ছিল আফটার 1 ইয়ার অথবা 2 ইয়ার তারা এক্সপোর্টের র্যালিতে জয়েন করবে, কারণ তো সবাই গ্লোবাল ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশন। সো গ্লোবাল ব্র্যান্ডের যে টোটাল ওয়ার্ল্ডের ডিমান্ড তার 1% হয়তো তারা ইন হাউস প্রোডাকশন করে এখান থেকে করবে, কারণ চায়নার বিকল্প সোর্স সব জায়গায় খোঁজা হচ্ছে। সো বাংলাদেশ কুড বি দ্য এটার ডেস্টিনেশন। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে এখন যদি আমরা এগুলোকে সার্ভাইভ করতে না পারি, তাহলে আমাদের যে সেকেন্ড ফেজে যে ইনভেস্টমেন্ট, যে এক্সপোর্টের যে প্ল্যানটা, সেটা অফকোর্স বাধাগ্রস্ত হবে। দেশে প্রতি মাসে 25 থেকে 30 লাখ সেটের চাহিদা রয়েছে। 2019 সালে তৈরি বা সংযোজিত হয়েছে 1 কোটি 20 লাখ পিস। বিশ্বের অনেক দেশ চীনের বাইরে বিকল্প বাজার খুঁজছে। রপ্তানিমুখী প্রণোদনা দেওয়া হলে উৎপাদনের দ্বিতীয় স্তরেই বিশ্ববাজারে প্রবেশের সুযোগ মিলবে বলে মনে করেন উদ্যোক্তারা। বাজার ধরতে হলে আপনাকে ডেফিনেটলি প্রাইস অ্যাডভান্টেজে থাকতে হবে গ্লোবাল মার্কেটে। সো গ্লোবাল মার্কেটে প্রাইস অ্যাডভান্টেজে থাকতে হলে গভর্নমেন্টের কিছু প্রণোদনা দরকার। আগামী 2-3 বছরের জন্য এক্সপোর্ট নির্ভর কিছু প্রণোদনা গভর্নমেন্ট যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের সবারই সুবিধা হবে গ্লোবাল মার্কেটকে টার্গেট করা। দেশে 9টি কোম্পানি হ্যান্ডসেট উৎপাদন করছে। প্রায় 20,000 রিটেইলার, বাণিজ্য প্রতিনিধি, সেলসম্যান সহ এ খাতে নিয়োজিত লক্ষাধিক মানুষ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে যমুনা ফিউচার পার্কে এই আয়োজনে অংশ নেন পরিবার ও যমুনা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা। দোয়ায় এই বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, নুরুল ইসলাম ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে দেশের শীর্ষ ব্যবসায়ী হয়েছিলেন। পরিশ্রম আর সততার মাধ্যমে এই মানুষটি দেশে 41টি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তার মৃত্যুর পরও সুনামের সঙ্গে সবগুলো প্রতিষ্ঠান পরিচালনার জন্য দোয়া করা হয়। এদিকে হবিগঞ্জ ও গাজীপুরেও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জে বাদ জোহর মাধবপুর যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়রা দোয়ায় অংশ নেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরের কোনাবাড়ি ও সখীপুরে 16টি শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল ও কোলখানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা আর কর্মচারীরা। এর আগে সকাল থেকে এতিম হাফেজদের দিয়ে কোরআন খতম করানো হয়। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্কশপ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ভাগাড়ের বর্জ্য পোড়ানোর ফলে পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়েছে। তাই এসব আবর্জনা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হবে তা নিয়ে চিন্তা করা হচ্ছে। আর এজন্য চীনা একটি কোম্পানির সাথে প্রাথমিকভাবে কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। অনুষ্ঠানে উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, কারণ বাজার সরানোর কোনো বিকল্প নেই। 3000 টন বর্জ্য উৎপাদন হয়। এই 3000 টনকে কোথায় স্তূপীকৃত করে রাখা, এটা একটা অসম্ভব ব্যাপার। আমাদের বর্জ্যকে পোড়াইয়া বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমরা চাচ্ছি একটা ফরম্যাটের মধ্যে নিয়ে দাবিগুলোকে শেষ করার জন্য। এবং কারণ বাজার আপনারা দেখেছেন যে কি ঢাকা শহরের মধ্যে এরকম বিশৃঙ্খলা মার্কেট এতে কিন্তু হতে দেওয়া যেতে পারে না। হালকা প্রকৌশল শিল্প পণ্য আমদানি ও উৎপাদন উভয় ক্ষেত্রে একই রকম মূসক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শনিবার সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক ও যুগান্তরের যৌথ উদ্যোগে হালকা প্রকৌশল শিল্প খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। এ সময় রূপকল্প 2041-এর লক্ষ্যমাত্রা অর্জনে হালকা প্রকৌশল খাত অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই খাতের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালকে হালকা প্রকৌশল পণ্যবর্ষ ঘোষণা করেছেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে প্রায় 1,75,00,000 টাকা। আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দান বাক্স থেকে
8টি লোহার সিন্দুক খোলা হয়। বেলা 11:30 থেকে বিকাল 4টা পর্যন্ত চলে গণনার কাজ। পাওয়া যায় 1,74,83,000 টাকা। প্রচুর বিদেশি মুদ্রার পাশাপাশি আছে প্রায় কেজি পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকারও। 3 মাস পর পর এই দান বাক্স খোলার কথা থাকলেও এবার করোনার কারণে খোলা হয়েছে 6 মাস পর। ময়মনসিংহে আলাদা দুটি দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে ভালুকায় বাস প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ প্রাণ গেছে 6 জনের। পুলিশ জানিয়েছে, হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের একটি বাস রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। পথে সদরের ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে ইউটার্ন নেয়ার সময় একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের এক শিশু সহ 6 জন মারা যান। নিহতদের বাড়ি গাজীপুরের হোতাপাড়ায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছেন। এখনো পলাতক রয়েছেন বাসের চালক। নন্দাইলে দুটি ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গাজীপুরের কাশিমপুর স্কুল ছাত্র ও রংপুরের পীরগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃণাল হকের ছেলে সৈকত হক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে তার সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যায়। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 62 বছর। তার স্বজনরা জানিয়েছেন, বাদ আসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। খ্যাতিমান এই ভাস্কর নিজ উদ্যোগে নির্মাণ করেছিলেন মতিঝিলের বক ভাস্কর্যটি। এছাড়া সারা দেশে তিনি অনেক ভাস্কর্যের কাজ করেছেন। অবশেষে মুমূর্ষু অবস্থাতেই জার্মানিতে নেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে। কড়া গোপনীয়তার মধ্যে বার্লিনের হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার স্ত্রীর অভিযোগ, তথ্য গোপন করছে রুশ কর্তৃপক্ষ। দ্রুত আরোগ্যের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে জাতিসংঘ ও ইইউ। কোমায় থাকা অ্যালেক্সাই নাভালনির শারীরিক অবস্থা বিমান যাত্রার উপযোগী কিনা প্রশ্ন ছিল তা নিয়ে। সন্দেহ ছিল পুতিন সরকার বিদেশ নেয়ার অনুমতি দেবে কিনা তা নিয়েও। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাইবেরিয়ার ওমাস থেকেই এয়ার অ্যাম্বুলেন্সে জার্মানিতে নেওয়া হয় রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে। বার্লিনের বিখ্যাত শাহিতে হাসপাতালে কড়া গোপনীয়তার মধ্যে চলছে নাভালনির চিকিৎসা। যদিও পরিবারের কাছে প্রকাশ করা হয়নি তার বর্তমান শারীরিক পরিস্থিতি। স্ত্রীর অভিযোগ, গোপন করা হচ্ছে তথ্য। আমি যখনই নাভালনির কাছে যাওয়ার চেষ্টা করেছি, নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে রীতিমতো গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে। ভেতরে অর্ধেকই সামরিক পোশাকধারী, বাকিরা সাদা পোশাকে। নিঃসন্দেহে নাভালনির বিষয়ে তথ্য গোপন করছে সরকার। বিষ প্রয়োগ করা হয়েছে কিনা সে বিষয়টি স্পষ্ট না হলেও চিকিৎসকদের বক্তব্য, তার রক্তে মিলেছে সন্দেহজনক তারল্যর উপস্থিতি। তাই স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের তাগিদ ইইউ, জাতিসংঘের। অ্যালেক্সাই নাভালনির সাথে যা ঘটেছে তা উদ্বেগজনক। তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করি। এর বাইরে পুরোপুরি সুস্থতার জন্য তার যা যা চিকিৎসা প্রয়োজন সেগুলো দেয়া জরুরি। সম্ভাব্য বিষ প্রয়োগের ঘটনা সত্যি উদ্বেগের। এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চাই। যে বা যারা হত্যা চেষ্টার সাথে জড়িত তাদেরও বিচারের মুখোমুখি করা হোক। গেল নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তুখোড় আইনজীবী ও মানবাধিকার কর্মী নাভালনি। তবে আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয় তার প্রার্থিতা। স্বজনদের অভিযোগ, বিমানবন্দরে চায়ের সাথে বিষ প্রয়োগ করা হয়েছে নাভালনিকে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এক জায়গাতে দাঁড়িয়ে 3 দেশের সৌন্দর্য দেখতে চান? তবে আপনাকে যেতে হবে পেচ পর্বতে, যেখানে মিলিত হয়েছে অস্ট্রিয়া, ইতালি ও স্লোভেনিয়া, যা অনেকের কাছে ট্রাই পয়েন্ট নামেও পরিচিত। মূলত এটি 3 দেশের সংযোগ বিন্দু। স্থানটি প্রতি বছর শীতে এবং গ্রীষ্মে পর্যটকদের কাছে এক মিলন মেলায় পরিণত হয়। যদিও করোনার কারণে এবছর ভ্রমণ পিপাসুদের আনাগোনা কিছুটা কম। সৌন্দর্যের এক অনন্য নিদর্শন স্লোভেনিয়ার উত্তর পশ্চিম ভাগে অবস্থিত পেচ পর্বত। সমতল থেকে 1500 মিটার উচ্চতার পাহাড়টি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। অস্ট্রিয়া, ইতালি এবং স্লোভেনিয়া এই 3টি দেশ মিলিত হয়েছে এই স্থানে এসে।
যুগ যুগ ধরে তিন দেশের বাসিন্দাদের কাছে এটি ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। গ্রীষ্মকালে হাইকিংয়ের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সমাগম হয় এখানে। শীতকালে পর্বতটি হয়ে ওঠে স্কি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। এখানে দৈনিক শত শত ট্যুরিস্ট আসে, অর্থাৎ এই কোভিড-19-এর কারণে ট্যুরিস্টরা কিছুটা কম আসতেছেন, কিন্তু এই এলাকাটি অত্যন্ত সুন্দর। এখানে সবসময় ট্যুরিস্টরা আসলে এই জায়গাটি পরিদর্শন না করে তাদের তৃপ্তি বা আনন্দ পান না তারা। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় রোববার অস্ট্রিয়া, স্লোভেনিয়া এবং ইতালির এই তিনটি দেশের বাসিন্দারা মিলিত হয় এখানে, যা পরিণত হয় ভিন্ন সংস্কৃতির এক আবহে। এখানে আমি তিন দেশের সীমান্তে দাঁড়িয়ে আছি। আমার এক পাশে অস্ট্রিয়া আর ওই পাশে স্লোভেনিয়া। সেপ্টেম্বর আসলেই আলাদা একটা আমেজ তৈরি হয় সবার সাথে সাক্ষাতের জন্য। চারদিকে নয়নাভিরাম উচ্চ জুলিয়ান আল্পস ও কারাভান পর্বতমালার সৌন্দর্যে হারিয়ে যেতে চাইবে যে কেউ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কক্সবাজারে প্রবাসীকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ওমানে বসবাসরত প্রবাসীরা। এই ঘটনায় অভিযুক্ত চকরিয়া থানার ওসি হাবিব সহ 2 জনের ফাঁসি চেয়েছেন তারা। প্রবাসীরা বলেন, জীবিকার তাগিদে 10 বছর ধরে ওমানে সততার সাথে বসবাস করছিলেন পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ জাফর। দেশে গিয়ে করোনার কারণে আটকে পড়েছিলেন তিনি। এ সময় বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পরিবারের অভিযোগ, পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দিতে পারায় তাকে গুলি করে হত্যা করা হয়। তবে নিহত জাফর ইয়াবা ব্যবসা করত বলে অভিযোগ ছিল পুলিশের। এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন জাফরের ওমানের সহকর্মীরা। তারা বলেন, জাফরকে কখনো ধূমপানও করতে দেখেননি তারা। প্রবাসীরা মানমাহত আহত কেন আমাদেরকে ইয়াবা ব্যবসায়ী বলা হবে? কেন আমাদেরকে আমরা সুষ্ঠুভাবে বাড়িতে যে এক ঘন্টা আমরা থাকতে পারবো না? আমাদের থেকে 20 লক্ষ টাকা যাবে, 50 লক্ষ টাকা যাবে। আমার জোর দাবি, ওর বিচার, সঠিক বিচার আমরা চাই। অন্তত উনি কোনোদিন একটা সিগারেট খাইতে দেখি না এখানে। তো পুলিশ কিভাবে ওনাকে ইয়াবার মামলা নিয়ে কক্সবাজার দিছে এটা তো আমরা বুঝতেছি না। ওনাকে নাকি বাসা থেকে নিয়ে খুন করা হয়েছে, এটা কিন্তু ভালো হয় নাই। আমরা প্রবাসীরা ওনার জন্য বিচার চাই। সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খায়েম শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভয়াবহ 21 আগস্ট নিহতদের স্মরণে স্থানীয় একটি হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দিন মল্লিক এবং সঞ্চালনা করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডক্টর জাফর ইকবাল। প্রধান বক্তা ছিলেন চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আবুল ফজল বিকম, জাফর চৌধুরী, মহিনুদ্দিন মল্লিক সহ আরও অনেকেই। সবাই বক্তারা এই হামলার জন্য বিএনপি জোট সরকারকে দায়ী করেন। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া করা হয়। কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে কুইবেক শাখা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সি বশির উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ সুইট। সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম জুবেরি। এ সময় উপস্থিত ছিলেন মতিন মিয়া, সাইদ আহমেদ, আবুল কাশেম, মোহাম্মদ সেলিম সহ আরও অনেকেই। সভায় বক্তারা কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। তারা বলেন, কানাডার মতো শান্তিপ্রিয় দেশে একজন খুনি থাকতে পারে না। আবুধাবির শিল্পনগরী মোসাফায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান কালার্স আল মদিনা সুপার মার্কেট LLC। কালার্স গ্রুপের দ্বিতীয় মার্কেট এটি। এদিন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এর পরিচালক আতাউর রহমান মামুন। এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতের বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আমির হামজা, সাইফুল ইসলাম, মোতাহের হোসেন সহ আরও অনেকেই। প্রতিষ্ঠানের পরিচালক জানান, কালার্স আল মদিনা সুপার মার্কেটে দেশীয় সবজি, মাছ, মাংস ও নিত্য প্রয়োজনীয় নানা ধরনের পণ্য পাওয়া যাবে। বাংলাদেশে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি। আপনার যে মহৎ উদ্যোগ, আপনি যেখানে একটা ব্যবসায় ইনকাম করে পয়সা দিয়ে বাংলাদেশে রেমিটেন্স দিবেন এবং বাংলাদেশের রেমিটেন্সে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক টাকার সঞ্চল থাকবে এবং এই সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ের কর্মসংস্থান এখানে হবে বলে আমি মনে করি। আগামীতে আরও উদ্যোগ নেবেন। বাংলাদেশি যারা কমিউনিটি এবং সোসাইটির লোক আছে, বাংলাদেশের যে কর্মস্থান লোকদেরকে আরও
সৃষ্টি করা এটাই আমার আশাবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিবর্তনের বিকল্প নেই বলে মনে করছেন সাবেক খেলোয়াড়রা। ফুটবলের উন্নয়নে তরফদার রুহুল আমিনকেই নেতৃত্বে দেখতে চান তারা। শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভায় এসব কথা বলেন আসলাম, গাফফার, চুন্নু আর জনিরা। এদিকে বাফুফের নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তরফদার রুহুল আমিন। শোক দিবস উপলক্ষে রাজধানীর এক হোটেলে বঙ্গবন্ধু ও শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণে তখনকার সময়ের জাতীয় দলের ফুটবলাররা। সে সময়ের সাথে বর্তমান সময়ের তুলনা করতে গিয়ে হতাশ হয়ে পড়েন তারা। সেই রেশ ধরেই শোক দিবসের শ্রদ্ধাঞ্জলি সভাতেই দেশের ফুটবলের উন্নয়নে পরিবর্তনের আবেদন তুলে ধরেন সাবেকরা। আমরা চাচ্ছি সাবেক জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ যারা দীর্ঘদিন ফুটবলের স্বার্থে এবং ওনাকে প্রয়োজন এই মুহূর্তে, এবং ওনার মতন একজন ক্রীড়া সংগঠক আমাদের দরকার। ইনাফ ইজ ইনাফ। 12 বছর অনেক সময় চলে গেছে আমাদের ফুটবল অঙ্গন থেকে। এই 12 বছরে হয়তো আমরা এশিয়ার একটা ভালো দল হতেও পারতাম। এই গত 3 বছরে কিন্তু উনি ফুটবলটাকে উনি বাইরে থেকে সাপোর্ট করার কারণে কিন্তু ফুটবলটা কিন্তু লাইমলাইটে কিছুটা অনেক আছে, নাহলে কিন্তু আপনি এক পক্ষ হলে আপনি এই লাইমলাইটে অন্তত থাকতেন না। ঢাকায় সাবেকদের দাবি যাকে নিয়ে সেই তরফদার রুহুল আমিন অবশ্য এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। খুলনা বিভাগে আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন স্থানীয় ফুটবল হর্তাকর্তাদের সাথে। আজকে ওই মুক্তির পথ নিয়ে মনাবী কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা 2041 সালে আমরা ইনশাল্লাহ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হব। এই উন্নয়নের মহাসড়কে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা এই শরীর এবং বাংলাদেশকে একটা উচ্চতায় নিয়ে যাবো এবং মর্যাদাশীল দেশে বা পৃথিবীর মানচিত্রে যাতে প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী 3 অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন তরফদার রুহুল আমিন। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।